আর 2 তারিখে যদি হামলার ঘটনা ঘটে বা 6 তারিখে এই যেটা সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে, তার দুটি সম্ভাব্য আপনার ভালনারেবল জায়গা আছে আমাদের। আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদের মাথা থেকে চলে যাওয়া ভালো। আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ বুকের মতো আহ দেশপ্রেমিক ছাত্র বৃন্দ তারা তাদের জীবন উৎসর্গ করেছেন পেছনে ফিরে যাওয়ার জন্য নয়। আর মজা হচ্ছে যে জারাই খান পান্না তিনি কিন্তু এই আওয়ামী লীগের যখন আকাল চলছে সেই সময় শেখ হাসিনার কৌশলী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন, মানে আইনি লড়াই। সত্যি কথা বলতে কি, আমাদের কমরেড ফরাদ মাজার, যার পার্টনার বা সহধর্মিণী আমাদের ক্যাবিনেটে আছেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণায় এই থিঙ্ক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার কাজ করছে। তিনি কিন্তু খুব খোলামেলা বলেছেন সময়টা আমাদের অনুকূলে নয়, এবং দেশের বাইরে প্রচুর যে প্রচার প্রচারণা গুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবস্থাটা, সেটা ইন এ ওয়ে খোলামেলা বলতে গেলে বৈরী। এরকম একটি ক্লাইমেটে বা সিচুয়েশনে আমাদের যথেষ্ট পরিমাণে বাস্তববাদী চিন্তা করে রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করতে হবে। র্যাটরিকের এই মায়াজালে আমরা যদি পড়ে যাই তাহলে সর্বনাশ যা হওয়ার তাই ঘটবে। আমরা যেটা দেখেছি, মানে জয়শঙ্কর উনিও বলছেন, তারপরে রণবীর, জয় সরলা এরা উদ্বেগ প্রকাশ করছে। আবার আমাদের প্রেস সচিব যিনি শফিকুল আলম, উনি বলছে যে বর্ডারের ওই পার থেকে বিশাল গুজব প্রচার করা হচ্ছে। তো এগুলো গুজব বলে যদি আমরা উড়িয়ে দেই, আমাদের যদি প্রস্তুতি না থাকে, যদি সত্যি ভারত কিছু একটা করে বসে, তাহলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? সেই সক্ষমতা বাংলাদেশে আছে কিনা? দেখুন, আমাদের সেনাবাহিনী যথেষ্ট চৌকস এবং পড়াশুনো জানে। এই কথাটি দাবি করেছেন ক্যাপ্টেন শচীন কর্মকার, আমাদের ফার্স্ট ওয়ার কোর্সের সোলজার বা সৈন্য বা অফিসার যেভাবে বলি আমরা। এবং তার ধারণা যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রুডেন্ট, বিজ্ঞ জনচিত ভূমিকা বা অবস্থান গ্রহণ করবেন, কোন রকমের র্যাটরিকে ফাঁদে পা দেবেন না। আর এদিকে আপনার শুভেন্দু যে ঘোষণাটি দিয়েছেন 2 তারিখে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবেন তারা পেট্রাপোলে, অর্থাৎ বেনাপোলের উল্টো দিকে আমাদের সীমান্ত সংলগ্ন এলাকা। আর 2 তারিখে যদি হামলার ঘটনা ঘটে বা 6 তারিখে এই যেটা সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে, তার দুটি সম্ভাব্য আপনার ভালনারেবল জায়গা আছে আমাদের। একটি হচ্ছে আপনার আমাদের চিকেন নেক, অর্থাৎ ফেনী নদী সংলগ্ন এলাকা, যেখানে তারা সৈন্য সমাবেশ করেছেন। সেটি ওভাররান করাটা খুব ডিফিকাল্ট হবে বলে মনে হয় না। এ ধরনের অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি জেনারেল এরশাদ এবং জেনারেল মঞ্জুরের যে আপনার আইবল টু আইবল অবস্থা তৈরি হয়েছিল, অর্থাৎ দেশ 2 ভাগ হয়ে গিয়েছিল, একটি চট্টগ্রাম নিয়ন্ত্রিত আর একটি ঢাকা নিয়ন্ত্রিত। তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনার যদি তারা এক সেক্টরে কনসেন্ট্রেট না করে যদি আপনার 3 দিক থেকে আক্রমণ করে বসে, অর্থাৎ আপনার মেঘালয় থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং পার্বত্য ত্রিপুরা থেকে, তাহলে আমাদের জন্য বিষয়টা হবে মোর চ্যালেঞ্জিং। আমাদের দিক থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যে নর্দার্ন শিল্ড আছে, অর্থাৎ রংপুর অঞ্চল, সেখান থেকে আপনার চিকেন নেক আমরা বিকল্প প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটকে দিতে পারি। তার ফলে ভারত কিন্তু দুভাগ হয়ে যাবে, নর্থ ইস্ট আলাদা হয়ে যেতে পারে। আর এই ভালনারেবিলিটির সুযোগ নিয়ে আপনার নানান রকমের চক্র এখানে সক্রিয় হয়ে উঠতে পারে। আর এর পাশাপাশি বার্মা অ্যাক্টের বিষয়টা কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা বলছেন। আরাকান আর্মি, রেবেল আর্মি, তারা আমাদের সীমান্ত সন্নিহিত যে
মিয়ানমার টেরিটরি সেগুলোর নিয়ন্ত্রণে আছে এবং নন স্টেট অ্যাক্টর, কিন্তু ডিফ্যাক্টো সেন্সে তারা ক্ষমতাশালী এবং তাদের উপর চীনের প্রভাব আছে, তাদের উপর আন্তর্জাতিক অন্যান্য সম্প্রদায়ের সদস্য যারা তাদের প্রভাব আছে, পরাশক্তিদের প্রভাব আছে। সব মিলিয়ে একটা কমপ্লেক্স ধূম্র সিনারি আমাদের সামনে অপেক্ষা করছে। ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করবার একটা অংশ হিসেবেই সম্ভবত ওই যে পতাকা বিভিন্ন দেশের সেগুলো মারানোর একটা আপনার ব্যবস্থা করা হয়েছে বা রাখা হয়েছে। লজিক্যালি এই অবস্থাটির দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ঘাড়ে এসে পড়বে। সেটা আমরা কতটা মোকাবেলা করতে সক্ষম সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর দায় রেখে শিক্ষা মন্ত্রণালয় যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু দায় এড়ানো যাবে না। আর সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি, আমাদের আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং সেই সঙ্গে কূটনৈতিক রীতিনীতি সবকিছুই কিন্তু আমাদের হিসাব নিকাশ করে খেয়াল করতে হবে। এখানে আপনার ইমোশনাল হলে চলবে না, ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল সলিউশনের যেতে হবে। আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদের মাথা থেকে চলে যাওয়া ভালো। আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ, বুকের মতো দেশপ্রেমিক ছাত্র বৃন্দ তারা তাদের জীবন উৎসর্গ করেছেন পেছনে ফিরে যাওয়ার জন্য নয়। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এক নদীতে দুবার গোসল করা যায় না, সেটা বলে গেছেন গ্রিক দার্শনিক। সে বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না এবং যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে ক্রিটিক্যাল মাসে নিজেদের রূপান্তরিত করতে হবে। শুধুমাত্র আমাদের যারা সার্ভিসে আছেন, ইউনিফর্মে আছেন, তাদের উপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ঘুমিয়ে থাকলে চলবে না, বা মীর জাফর আলী খান, ইয়ার লতিফ খানের মতো ভূমিকা পালন করলেও চলবে না। আমাদের এই অবস্থানে আমরা আছি, আমাদের অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আসিফ নজরুল এবং জেডা খান পান্নাকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং খুব মানে কি বলবো, দুইজনকেই খুব কৌশলী ভূমিকা 5ই আগস্টের পর থেকে এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে, বা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ওনারা নিজেরাও প্রকাশ পেয়েছেন সেভাবে। আপনি কি মনে করেন এই দুইজন ব্যক্তির ব্যাপারে? দেখুন, ব্যক্তি জীবনে আমার সঙ্গে জেডাই খান পান্নার পরিচয় হয়েছে দুজন ব্যক্তির মাধ্যমে। একজন হচ্ছেন আমাদের অনারেবল বর্তমান অ্যাডভাইজার, মন্ত্রী মর্যাদায় অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। আরেকজন সাংবাদিক সেলিম সামাদ, যিনি স্বেচ্ছা নির্বাচনে চলে গিয়েছিলেন কানাডায়, পরে ফিরে এসছেন এবং মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছিলেন শেখ হাসিনা সরকারের দ্বারা। আর মজা হচ্ছে যে জেডাই খান পান্না তিনি কিন্তু এই আওয়ামী লীগের যখন আকাল চলছে সেই সময় শেখ হাসিনার কৌশলী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন, মানে আইনি লড়াই, সবাইকে যা অবাক করছে। আর ওনার সম্পর্কে অনেকটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সাহেবের মতো আপনার মন্তব্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে যে হুইসি টাইপ অফ প্রশ্ন। মানে বিষয় হচ্ছে আসলে সরকার নির্বিশেষে প্রশাসন যন্ত্রে যারা দায়িত্বে যান তারা একই রকম ভাবে রেসপন্ড করেন এবং ভাষাটা হয়ে ওঠে প্রেস নোটের ভাষা, which is unfortunate. ধন্যবাদ। আসিফ নজরুল আপনার আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসঙ্গে ডক্টরিয়াল টিমে কাজ করেছি। আমার স্ত্রী শিক্ষক তিনি, এবং সেই সঙ্গে আপনার তার সঙ্গে আমার সুখস্মৃতি আছে। তিনি প্রাণান্ত চেষ্টা করছেন। তিনি অ্যাডভাইজার হওয়ার পর একাধিকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা আলিঙ্গনে পাশে আবদ্ধ হয়েছি, কিন্তু একেবারে চোখ মুখ ভূতিরও চলে গেছে এরকম একটি অবস্থা, ঘুমানোর সময় পাচ্ছেন না, এমন অভিব্যক্তি আমার কাছে তিনি তুলে ধরেছেন।
তো এই জন্যে যে মন্তব্যগুলো আসছে আমার কাছে মনে হচ্ছে গুলো আনকাইন্ড, তার প্রতি অবিচারমূলক। তিনি সর্বান্তকরণের চেষ্টা করছেন ডেডিকেটেড ভাবে তার দায়িত্ব সম্পন্ন করবার জন্য। ধন্যবাদ।